বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা গত ক্লাসের ধারাবাহিকতায় আজ কথা বলবো অর্থনীতির বিষয়ের পঞ্চম অধ্যায়ের বাজারের প্রকারভেদ নিয়ে। আমরা গতদিন অঞ্চলভেদে এবং সময়ভেদে বাজারের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা কথা বলবো প্রতিযোগিতার ভিত্তিতে বাজারের প্রকারভেদ নিয়ে। তোমরা জানো যে প্রত্যেকটি জায়গায় আমাদেরকে এই প্রতিযোগিতাকে ফেস করতে হয়, যেমন পড়াশোনায়, খেলাধুলায়, কর্মজীবনে, ব্যক্তি জীবনে, সব জায়গায় আমাদের এই প্রতিযোগিতার সাথে ফেস করতে হয়। বাজারকেও প্রতিযোগিতাকে ফেস করতে হয়। তো প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। তো আমরা সেই বিষয়গুলো জানার আগে জেনে নেব যে আমরা আজকের পাঠদান শেষে কোন কোন বিষয় সম্পর্কে একটি সুস্পষ্ট এবং সুন্দর ধারণা পেতে পারি। আগেই বলে রাখি, অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যে টপিক্সটা নিয়ে আমরা আলোচনা করব এটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 9-এর যে কোনো টার্মের পরীক্ষা, 10-এর প্রি টেস্ট, টেস্ট এবং সেন্টার পরীক্ষা, তুমি যেখানেই যাও এই অধ্যায়টিকে বা এই টপিক্সগুলোকে বাদ দিয়ে প্রশ্ন আশা করাই বৃথা আশা হবে। এখান থেকে প্রশ্ন থাকবেই এবং এই প্রশ্নগুলো একটু জটিলই আসে। সেক্ষেত্রে যদি ক্লাসটি মনোযোগ সহকারে দেখো তাহলে হয়তো এখানকার দুর্বলতাগুলো দূর হবে ইনশাল্লাহ। তো আমরা আজকে প্রথমে দেখে নিব যে আমরা কোন কোন বিষয় সম্পর্কে একটি সুন্দর এবং সুস্পষ্ট ধারণা এই ক্লাসের মাধ্যমে পেতে পারি। 1. প্রতিযোগিতার ভিত্তিতে বাজারের প্রকারভেদ। 2. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে এবং বৈশিষ্ট্য। 3. অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের প্রকারভেদ। 4. একচেটিয়া বাজার কাকে বলে এবং এর বৈশিষ্ট্য। 5. একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে এবং বৈশিষ্ট্য। 6. অলিগোপলি বাজার কাকে বলে এবং এর বৈশিষ্ট্য। এবং ফাইনালি বাংলাদেশের বাজার ব্যবস্থা সম্পর্কে। মূলত আজকের ক্লাসটি হচ্ছে প্রতিযোগিতার ভিত্তিতে বাজারের প্রকারভেদ এবং বৈশিষ্ট্য। এবং এখান থেকে আরেকটি বিষয় চলে আসে যে তুলনামূলক বিশ্লেষণ এবং বাংলাদেশের বাজার ব্যবস্থার সাথে তুলনা। প্রতিযোগিতার ভিত্তিতে বাজারের প্রকারভেদ। প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে দুই ভাগে ভাগ করা যায়। 1. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং 2. অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলতে বোঝায় যে বাজার ব্যবস্থায় অসংখ্য ক্রেতা বিক্রেতা সমজাতীয় দ্রব্য বেচাকেনা করে তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের উদাহরণ: চাউলের বাজার। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের উদাহরণ: ডাউলের বাজার। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যগুলো আমরা একটু খেয়াল করে দেখব। 1. অসংখ্য ক্রেতা বিক্রেতা। 2. দ্রব্যের একক সমজাতীয়। 3. ক্রেতা বিক্রেতা সমজাতীয় দ্রব্য। 3. ক্রেতা বিক্রেতা বাজার সম্পর্কে পূর্ণ জ্ঞাত। 4. শিল্পে ফার্মসমূহের অবাধ প্রবেশ। 5. বাহ্যিক প্রভাব নেই। 6. উপকরণের পূর্ণ গতিশীলতা। 7. নির্দিষ্ট দামে উৎপাদনকারী মুনাফা সর্বোচ্চকরণের প্রচেষ্টা নেয়। এটি ছিল পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হচ্ছে যে বাজার ব্যবস্থায় অসংখ্য ক্রেতা বিক্রেতা সমজাতীয় দ্রব্য ক্রয় বিক্রয় করবে, সে বাজার ব্যবস্থাকে বলা হয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা। আমরা উদাহরণ হিসেবে দেখেছিলাম মোটা চাউলের বাজার বা ডাউলের বাজার। তো সাধারণত আমরা বাজারে গেলে দেখি যে এই ধরনের চাউল বিক্রয় করা হয়। তো এখানে চাউল বিভিন্ন ধরন থাকতে পারে, কিন্তু চাউলের যে গুণগত দিক, চাউলের যে পরিমাপগত দিক, সেই দিকগুলো কিন্তু ঠিক থাকে। তাহলে এখানে সমজাতীয় এবং চাউলের যে প্রয়োজনীয়তা সেটাও কিন্তু সমজাতীয়। বিভিন্ন ধরনের চাউল হতে পারে, চিকন চাউল হতে পারে, আঠাশ চাউল হতে পারে, তারপর মিনিকেট হতে পারে, যে কোনো ধরনের চাউল হতে পারে, কিন্তু চাউলের যে গুণগত দিক, পরিমাপগত দিক বা প্রয়োজন সেটা কিন্তু সমজাতীয়। এরপর হচ্ছে ডাউলের কথাও একইভাবে।
মুসুরের ডাল, অন্যান্য ডাল, যে কোনো ডাল, হয়তো দামের কিছু পার্থক্য থাকে ও সাইজের কিছু পার্থক্য থাকে, এই ধরনের কিছু পার্থক্য থাকে, কিন্তু বেসিক যে জিনিসগুলো সেটা একই থাকে। এখন আসে বৈশিষ্ট্যের দিকে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অসংখ্য ক্রেতা বিক্রেতা। অসংখ্য ক্রেতা বিক্রেতা, সেখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকবে, 1-2 জন না, সেটা অসংখ্য হতে পারে, অনেক বেশি হতে পারে। একই সমজাতীয় দ্রব্যকে ঘিরে অনেক ক্রেতা বিক্রেতা এক জায়গায় উপস্থিত হবেন বা বিক্রি করবেন। এটাই হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের প্রথম বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য, দ্রব্যের একক সমজাতীয়। দ্রব্যের একক সমজাতীয়, অর্থাৎ দ্রব্যটি বিভিন্ন রকম হতে পারে, কিছু কিছু অঞ্চলভেদে, হয়তো মোড়ক আলাদা, হয়তো প্যাকেটটা আলাদা, হয়তো কোনোটা মোটা চাউল, কোনোটা চিকন চাউল, কিন্তু এগুলো একক কিন্তু একই থাকবে। যেমন বিক্রয় করার সময় আমরা জানি চাউল হচ্ছে কেজি দরে বা মন দরে বিক্রয় করা হয়, কুইন্টাল দরে বিক্রয় করা হয়, তো সব চাউলই কিন্তু এককভাবে বিক্রয় করা হবে। এই যে অবস্থা, মানে একক সমজাতীয়, এবং চাউলের যে প্রয়োজন সেটা কিন্তু ক্ষুধা নিবারণ করা, ভাত খাওয়ার জন্য বা অন্যান্য কাজের জন্য চাউলের কিন্তু বিভিন্ন ধরনের প্রয়োজন, এটাই একই ধরনের। এই জন্য এটাকে বলা হয় দ্রব্যটি হবে সমজাতীয় বা এককটি হবে সমজাতীয়। ক্রেতা বিক্রেতা বাজার সম্পর্কে পূর্ণ জ্ঞাত। তোমরা সংখ্যাতেই দেখেছো যে এখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকবে। অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকার ফলে এখানে একজন ক্রেতা বা একজন বিক্রেতার জন্য সে দাম কম বা বেশি করতে পারবে না বা পূর্ণ বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে পারবে না। এজন্য প্রত্যেকটা ক্রেতা বিক্রেতা প্রোডাক্টের দাম সম্পর্কে জানবে, বাজার ব্যবস্থা সম্পর্কে জানবে, তারা চেষ্টা করবে আগে থেকে বাজার সম্পর্কে একটা ধারণা নেওয়ার। এজন্য কোনো বিক্রেতা যদি চায়ও যে সে বেশি দামের প্রোডাক্টটা বিক্রয় করবে, তাহলে ওই ক্রেতা করতে পারে যে তার কাছ থেকে ক্রয় না করে আরেকজনের কাছ থেকে ক্রয় করতে পারে। তাহলে এখানে একজন বিক্রেতার ইচ্ছা অনিচ্ছা, দাম বেশি কম, এখানে দিয়ে বাজার মূল্যায়ন করা হবে না। এই জন্য পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে যে বাজার ব্যবস্থা সম্পর্কে ক্রেতা বা বিক্রেতা পূর্ণ জ্ঞান থাকবে। এখানে ক্রেতাও বিক্রেতাকে ঠকাইতে পারবেন না, বিক্রেতাও ক্রেতাকে ঠকাইতে পারবেন না। এটি হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের। আমরা পরবর্তী কোনো ক্লাসে শিল্প এবং ফার্ম সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করবো এবং পার্থক্য নিয়ে আলোচনা করবো। আজ জাস্ট শিল্প এবং ফার্ম কাকে বলে সেটি বলে আমরা এই ক্লাসটা এখান থেকে কন্টিনিউ করব। শিল্প ফার্ম হচ্ছে একটি উৎপাদনকারী যে কোনো একটি প্রতিষ্ঠান যারা মাত্র একটি মাত্র দ্রব্য উৎপাদন করবে, সেই একটি মাত্র দ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে বলা হবে ফার্ম। আর এরকম কতগুলো ফার্ম নিয়ে এটি শিল্প হতে পারে, গঠিত হতে পারে। অর্থাৎ একটিমাত্র উৎপাদনকারী, একটিমাত্র দ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে বলা হয় ফার্ম, এবং কতগুলো ফার্ম মিলে হয় এটি শিল্প প্রতিষ্ঠান। তো প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের অবাধ প্রবেশ রয়েছে, মানে যে কোনো সময় যে কোনো ফার্ম, যে কোনো প্রতিষ্ঠান এখানে ঢুকতে পারে। তারা পছন্দ হলে বাজার ব্যবস্থায় কন্টিনিউ করতে পারে, উৎপাদন কন্টিনিউ করতে পারে, পছন্দ না হলে উৎপাদন বন্ধ করে দিতে পারে। অবাধ প্রবেশ এখানে থাকতে পারে। বাহ্যিক প্রভাব, এখানে বাহ্যিক প্রভাব বলতে সরকার বা অন্যান্য ব্যবস্থা দ্বারা কোনো কিছুর প্রভাবকে বোঝানো হয়েছে। আসলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থায় সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকে না। সরকার বিভিন্ন সময় কর, ভর্তুকি, ট্যাক্স বা বিভিন্ন ধরনের শুল্ক ধরে বাজারটাকে কিছুটা নিয়ন্ত্রণ করতে পারেন, কিন্তু কোনো প্রভাব খাটাইতে পারেন না। সেটা সরাসরি কোনো প্রভাব পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে নাই, এই জন্য বলা হয় এর বাহ্যিক কোনো প্রভাব নাই। এরপর আছে উপকরণের পূর্ণ গতিশীলতা। উপকরণের পূর্ণ গতিশীলতা বলতে বোঝায় যে উপকরণগুলো আমরা জানি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, এখানে ক্রেতা বিক্রেতা বাজার সম্পর্কে জ্ঞাত। তো বাজার সম্পর্কে জ্ঞাত হলে তারা জানে যে এই প্রোডাক্টগুলো, বিক্রেতারাও জানে যে প্রোডাক্টগুলো দরকার হয়, ক্রেতাও জানে এই প্রোডাক্টগুলো আমার দরকার হবে, এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানও জানে যে এই প্রোডাক্টগুলো আমাকে এই সময়ের ভিতরে উৎপাদন করতে হবে। তো তারা সেই ক্ষেত্রগুলো চিন্তা করে তাদের উৎপাদনের যে উপকরণ যেগুলো আছে, তারা সেই উপকরণগুলো একটি কন্টিনিউয়াস একটি প্রক্রিয়ার মাধ্যমে নিয়ে চলে আসে। তারা উৎপাদনের উপকরণগুলো তাদের সবসময় প্রয়োজন হয়, সবসময় তারা এটাকে প্রয়োজন মনে করে। এই জন্য বলা হয় যে উৎপাদনের উপকরণের গতিশীলতা এই বাজারে নির্দিষ্ট দামে উৎপাদনকারী সর্বোচ্চ মুনাফা নেওয়ার চেষ্টা করে। যদিও বাজার সম্পর্কে জ্ঞাত, কিন্তু উৎপাদনকারী তার উৎপাদনের বিভিন্ন ধরনের কৌশল ব্যবহার করে, হয়তো যখন প্রোডাক্টটা মার্কেট পেয়ে যায় বা বাজারে পরিচিতি লাভ করে, তখন হয়তো তার গুণগত মান কিছুটা কমিয়ে দেন, অথবা তার ওজন কিছুটা কমিয়ে দেন, অথবা তার রেট বৃদ্ধি করে দেন। এইভাবে আস্তে আস্তে তিনি চেষ্টা করেন তার উৎপাদনকারী দ্রব্যটি থেকে সর্বোচ্চ মুনাফা লাভের চেষ্টা। তো এটি ছিল পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য। এবার আসো অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের প্রকারভেদ।
অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের প্রকারভেদ। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার তিন প্রকার। এক, একচেটিয়া বাজার। দুই, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। তিন, অলিগোপলি বাজার। একচেটিয়া বাজার, যার ইংরেজি রূপ হচ্ছে মনোপলি মার্কেট। মনো শব্দের অর্থ হচ্ছে এক, পলি শব্দের অর্থ হচ্ছে বিক্রেতা। সলি শব্দের অর্থ হচ্ছে একজন মাত্র বিক্রেতা। একচেটিয়া বাজারের সংজ্ঞা: যখন কোনো একটি মাত্র ফার্ম কোনো একটি দ্রব্য উৎপাদন করে অসংখ্য ক্রেতাকে যোগান দেয়, তখন সেই ফার্মকে একচেটিয়া কারবারি, এবং যে বাজারে ওই দ্রব্যটি ক্রয় বিক্রয় হয় সেই বাজারকে একচেটিয়া বাজার বলে। একচেটিয়া বাজারের উদাহরণ: গ্যাস সিলিন্ডার। একচেটিয়া বাজারের আরো একটি উদাহরণ বিদ্যুৎ। একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য: এক, বিক্রেতা উৎপাদন বা যোগান নিয়ন্ত্রণ করে। দুই, নিকট পরিবর্তক দ্রব্য নেই। তিন, সর্বাধিক মুনাফা লাভের চেষ্টা। চার, একচেটিয়া কারবারি ফার্ম ও শিল্প একই। পাঁচ, এককভাবে দাম অথবা যোগান নিয়ন্ত্রণ। এটি হচ্ছে একচেটিয়া বাজারের বৈশিষ্ট্যসমূহ। একচেটিয়া বাজার, যার ইংরেজি রূপ হচ্ছে মনোপলি মার্কেট। মনোপলি শব্দটি মনো এবং পলি শব্দের সমন্বয়ে গঠিত, যার শাব্দিক অর্থ হচ্ছে মনো শব্দের অর্থ এক এবং পলি শব্দের অর্থ হচ্ছে বিক্রেতা। তাহলে শব্দগত অর্থে মনোপলি শব্দের অর্থ হচ্ছে একজন মাত্র বিক্রেতা, অর্থাৎ একটি মাত্র প্রতিষ্ঠান অথবা ফার্ম যে দ্রব্যটি উৎপাদন করে অসংখ্য বিক্রেতার মাঝে বিক্রয় করে, সেটাই হচ্ছে একচেটিয়া বাজার। তো একচেটিয়া বাজারের উদাহরণগুলো আমরা কেমন দেখেছি? একচেটিয়া বাজারের উদাহরণ আমরা দেখেছি যে অক্সিজেন গ্যাস সিলিন্ডার বা অক্সিজেন গ্যাস, তারপর বিদ্যুৎ, এগুলো একটি ফার্ম বা একটি প্রতিষ্ঠান উৎপাদন করে এবং এটি অসংখ্য বিক্রেতাকে তারা যোগান দেয়। পরে বৈশিষ্ট্যের কথা আসো। একচেটিয়া বাজার অনেকটা অতি প্রিয় আপনজনের মতো, যখন যেটা বলবে তখন সেটা। তারা বিভিন্ন সময় বিভিন্ন আবদার করে বসে থাকে, আমাকে এটা দিতে হবে সেটা দিতে হবে, না দিলে হয়তো সমস্যা। তো একচেটিয়া বাজারটা ওইভাবে তুমি তুলনা করতে পারো যে একচেটিয়া বাজারটা সবসময় একের উপর একটা প্রভাব বিস্তার করবে, সে যা বলবে সেটাই করতে হবে, যেটা বলবে না সেটা করা যাবে না, এরকম একটা অবস্থা। তো এটা বিক্রেতা বা উৎপাদন ফার্ম যোগান নিয়ন্ত্রণ করবে, তারা সম্পূর্ণ যোগানটা তাদের মতো করে দিবে। যখন তারা বেশি হচ্ছে তোমার লাভবান হবে তখন বেশি উৎপাদন করবে, যখন লাভবান কম হবে তখন আবার উৎপাদন কমিয়ে দিবে। তার মানে তারা তাদের ইচ্ছা মতো যোগান, তাদের প্রয়োজন অনুসারে তাদের সুবিধা মতো তারা যোগানটাকে নিয়ন্ত্রণ করবে। দুই নম্বর, নিকট পরিবর্তক কোনো দ্রব্য নয়, মানে এর ধারের কাছে কোনো যে আমি এটা দিয়ে প্রয়োজন মেটাবো না, এর পাশাপাশি কোনো প্রয়োজন মেটাবো। যেমন আমরা উদাহরণ দিয়ে বলতে পারি যে এরকম হতে পারে যে আমার একটি যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করি, সেই শ্যাম্পুটা আমি হয়তো বাজারে পাচ্ছি না বা তার মূল্য বেশি বা তখন আমার চয়েস হচ্ছে না, আমি অন্য কোনো ব্র্যান্ডের শ্যাম্পু দিয়ে আমি আমার প্রয়োজনটা মেটাইতে পারবো বা সাবান দিয়ে আমি আমার প্রয়োজনটা মেটাইতে পারবো। কিন্তু আমরা যদি এমন চিন্তা করি যে আমাদের এখন গ্যাসের দরকার, তাহলে গ্যাসের পরিবর্তে আমি অন্য কোনো কিছু দিয়ে গ্যাসের প্রয়োজনটা মেটাইতে পারবো না, আমার এখন বিদ্যুতের দরকার। এই বিদ্যুৎকে বাদ দিয়ে আমি অন্য কোনোভাবে আমার এই প্রয়োজনটাকে মেটাইতে পারবো না। তারপরে তুমি যদি ধরে নাও যে আমাদের যশোর পৌরসভার যে পানি সাপ্লাইয়ের যে ব্যবস্থা আছে, আমি যদি মনে করি না আমি যশোরের পানি সাপ্লাইয়ের ব্যবস্থা নিব না, আমি খুলনা থেকে নিয়ে আসবো, কিন্তু সেটা সম্ভব না। তাহলে এই যে যাদের নিকট পরিবর্তক কোনো দ্রব্য নেই, বলতে বোঝাচ্ছে যে আমি ওই দ্রব্যটি প্রয়োজন মেটাবো না, ঠিক ওই রকমই প্রয়োজন আমি অন্য কোনো দ্রব্য দিয়ে মেটাইতে পারবো, এরকম নয়। আমরা তো বিদ্যুতের পরিবর্তে অন্য কিছু ব্যবহার করি, কিন্তু বিদ্যুতের সমমান বা বিদ্যুতের এটা আমরা কখনোই পারবো না। এরপর 3 নম্বর হচ্ছে সর্বাধিক মুনাফা লাভের চেষ্টা। যদি আমি প্রথম বলছিলাম যে এটি হচ্ছে অতি আপনজন বা প্রিয়জনের মতো একটি অবস্থা, যখন তার যেমন ইচ্ছা ঠিক তেমনই করতে পারে। তো এদের ইচ্ছা তো প্রত্যেকটি ফার্ম বা প্রতিষ্ঠানের ইচ্ছা থাকে তাদের সর্বোচ্চ মুনাফা অর্জন। সর্বোচ্চ মুনাফা অর্জনের ক্ষেত্রে একচেটিয়া বাজারটি সবার আগে। এরা যখনই সুবিধা পাবে তখনই বেশি উৎপাদন করবে, যখন সুবিধা পাবে না তখন যোগান কমাই দিবে। তার মানে এদের সবসময় ইচ্ছা থাকে এরা মুনাফা লাভের সর্বোচ্চ চেষ্টাটি করবে। 4 নম্বর, একচেটিয়া বাজারে ফার্ম এবং শিল্প একই।
একচেটিয়া বাজারে ফার্ম এবং শিল্প একই। এখানে একই বলতে বোঝানো হচ্ছে যে একচেটিয়া বাজার একজন মাত্র বিক্রেতা উৎপাদন করে এবং সেটিকে অসংখ্য বিক্রেতার মাঝে সেটিকে যোগান দেয়। তাহলে আমরা আগে জেনেছিলাম ফার্ম বলতে বোঝায় একটি মাত্র দ্রব্য উৎপাদন করবে এবং সেটি অসংখ্য বিক্রেতা হয়তো সেটি ব্যবহার করবে। তো এখানেও একচেটিয়া বাজারে একটিমাত্র দ্রব্য উৎপাদিত হয় বা একটিমাত্র প্রতিষ্ঠান এটিকে উৎপাদন করে। এজন্য একচেটিয়া বাজার ফার্ম এবং শিল্প একই, এককভাবে দাম অথবা যোগান নিয়ন্ত্রণ করে। যেহেতু একটিমাত্র প্রতিষ্ঠান একটিমাত্র দ্রব্য উৎপাদন করে, এর নিকটতম পরিবর্তন কোনো দ্রব্য নাই, নিকট অন্য কোনো যোগানদাতা নাই, তাহলে এরা যখন যে পরিমাণ ইচ্ছা তখন যোগান দিতে পারে, আবার যখন যে পরিমাণ ইচ্ছা দাম বাড়াইতে পারে, আবার কমাতেও পারে। এটি ছিল একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য। এরপরে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে, বাজারের উদাহরণ, বৈশিষ্ট্য, এগুলো আমরা একটু স্লাইডের মাধ্যমে দেখে আসি। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার সমজাতীয় অথচ পৃথকীকরণ করা যায় এমন সব দ্রব্য নিয়ে প্রতিযোগিতা এবং একচেটিয়া উৎপাদনের সমন্বয়ে যে বাজার গড়ে ওঠে তাকে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার বলে। এক কথায় একচেটিয়া বাজার এবং প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য এই একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে পরিলক্ষিত হবে। এটি হচ্ছে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি কোলগেট অর্থাৎ পেস্ট একচেটিয়া বাজারের আরেকটি উদাহরণ। কোকাকোলা অর্থাৎ বিভিন্ন ধরনের যে পানীয় আছে সেগুলোকে আমরা একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের উদাহরণ হিসেবে দেখতে পারি। এখন একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য: 1. ফার্ম বা বিক্রেতার সংখ্যা অসংখ্য থাকবে। 2. উৎপাদিত দ্রব্য অনেকটা সদৃশ্য হলেও এটির একটিকে অপরটির সাথে পৃথকভাবে সম্ভব। 2. উৎপাদিত দ্রব্য অনেকটা সদৃশ্য হলেও একটিকে অপরটি থেকে পৃথক করা সম্ভব। 3. শিল্পে ফার্মের অবাধ প্রবেশ ও প্রস্থান। 4. বিজ্ঞাপন ও বিক্রয় খরচ। 5. দাম বৃদ্ধি হলেও চাহিদা শূন্য হয় না। 6. মুনাফা সর্বোচ্চকরণ। 7. দ্রব্যের অনুকরণ করা যায় না। 8. দীর্ঘকালীন পরিস্থিতি। এগুলোই হচ্ছে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য। প্রতিযোগিতামূলক বাজার, এখানে নাম শুনে আমরা সংজ্ঞা তো দিয়েছি, তারপরেও একটু ব্যাখ্যা করার চেষ্টা করো। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার আমরা আগে দেখেছি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, এখন দেখছি তারপরে দেখছি একচেটিয়া বাজার, এখন দেখছি একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। তার মানে এই বাজার ব্যবস্থায় কিছু বৈশিষ্ট্য একচেটিয়ার থাকবে এবং কিছু বৈশিষ্ট্য প্রতিযোগিতামূলক বাজারের থাকবে। তার মধ্যে একচেটিয়া বাজার এবং প্রতিযোগিতামূলক বাজারের সমন্বয়ে একচেটিয়া প্রতিযোগিতা বাজার ব্যবস্থা গড়ে ওঠে। তো এমন কিছু দ্রব্য আছে সমজাতীয়, সমগুণ সম্পন্ন অথবা সমান প্রয়োজন মেটায় এমন কিছু দ্রব্য যেটাকে বলা হয় যে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারটাকে আমরা ধরে নিতে পারি। যেমন আমরা যদি কোনো সাবানকে ইউজ করি তাহলে দেখা যায় সাবানের পরিমাণ যেটা সাইজ সেটা হয়তো একই রকম, হয়তো মেরিল সাবান যেমন লাক্স সাবান তেমন, হয়তো এখান থেকে যদি আরেকটা উপরে যায় তাহলে ডাব সাবানেরটা আরেকটু কোয়ালিটি সম্পন্ন, সেটা আলাদাভাবে রাখতে পারো। কিন্তু লাক্স, মেরিল, তিব্বত এই যে সাবানগুলো আমরা ব্যবহার করি, এই সাবানগুলো খুব পাশাপাশি রেটের, পাশাপাশি সাইজের, এবং এর থেকে তুমি আলাদা করতে পারো কিভাবে? কোনোটা হয়তো মড়ক দেখে, কোনোটা হয়তো গন্ধ দিয়ে করে গন্ধের মাধ্যমে, এইভাবে এগুলোকে আলাদা করা যায়। কিন্তু এটাকে বেসিকভাবে আলাদা করার কোনো নাই, এটা গুণগত এবং পরিমাপগত ঠিকই একই ধরনের। তো এটি হচ্ছে সমজাতীয়। পৃথকীকরণ তাহলে কিভাবে করা যাচ্ছে? পৃথকীকরণ করা যাচ্ছে যে হয়তো কোনোটার ফ্লেভার রোজ, কোনোটার ফ্লেভার অন্য কোনো ফুলের, তাহলে এই যে বিভিন্ন ধরনের ফুলের ফ্লেভার দেওয়া, এটি হচ্ছে আমি পার্থক্য করতে পারছি। কোনোটার কালার আলাদা, এটার হয়তো কোনোটার ফ্লেভার আলাদা, কোনোটার বক্স আলাদা, কোনোটা হচ্ছে একটু রেট বেশি, কোনোটা একটু কম, এই ধরনের যে এগুলো, কিন্তু এগুলো সমজাতীয়। তাহলে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার বলতে কি বোঝায়? একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার বলতে বোঝায় এখানে একচেটিয়া বাজারে কিছু বৈশিষ্ট্য থাকবে এবং সমজাতীয় অর্থাৎ প্রতিযোগিতামূলক বাজারেরও কিছু বৈশিষ্ট্য থাকবে। এটি হচ্ছে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ফার্ম বা বিক্রেতার সংখ্যা অসংখ্য।
একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে ফার্ম বা বিক্রেতার সংখ্যা কিন্তু অসংখ্য থাকবে, যেটা আমরা একচেটিয়া বাজারের সাথে এক নিমেষেই আলাদা করতে পারি যে একচেটিয়া বাজারে ফার্ম বা বিক্রেতার সংখ্যা একজন, আর একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের ফার্মের সংখ্যা অসংখ্য। মানে ওই প্রতিযোগিতামূলক বাজারের কিছু বৈশিষ্ট্য এখানে বহন করছে। এরপরে হচ্ছে উৎপাদিত পণ্য অনেকটা সদৃশ্য হলেও এটাকে পৃথক করা সম্ভব। তার মানে যে ফার্মগুলো এখানে কাজ করবে, যে বিক্রেতাগুলো কাজ করবে, তাদের উৎপাদিত পণ্য একই ধরনের, একই গুণগত, একই মানের হতে পারে, কম বেশি কাছাকাছি, এবং এটার পার্থক্যও করা যাবে কিছুভাবে। আগে আমরা বলেছি কোনোটার ফ্লেভার আলাদা, কোনোটার মোড়ক আলাদা, হয়তো কোনোটার প্রাইস একটু কম বেশি, এই ধরনের কোনো একটা মাধ্যম দিয়ে আমরা এটাকে আলাদা করতে পারবো। কিন্তু এটা সমজাতীয়, এটারও যে প্রয়োজন এটারও একই প্রয়োজন থাকে। আমরা লাক্স সাবানে যে প্রয়োজনে ব্যবহার করি, আমরা হয়তো মেরিল বা তিব্বত সাবানও ওইভাবেই ওই প্রয়োজনে ব্যবহার করি, ডাব সাবানও ওই প্রয়োজনে আমরা এগুলোকে ব্যবহার করি। এরপর হচ্ছে শিল্পে ফার্মের অবাধ প্রবেশ এবং প্রস্থান। শিল্পে ফার্ম অবাধে প্রবেশ করতে পারে, আবার প্রস্থান করতে পারে। যেহেতু এখানে একচেটিয়া এবং প্রতিযোগিতার দুটি বৈশিষ্ট্যই কাজ করে, তো প্রতিযোগিতার বাজারে যখন শিল্প ফার্ম বা শিল্প চিন্তা করে যে তাদের কম্পিটিশনে যখন তারা টিকতে পারে, তখন তারা বেশি বেশি উৎপাদন করতে পারে। যখন তারা দেখে যায় কম্পিটিশন টিকতে হচ্ছে না, তখন তাদের মুনাফা অর্জন হচ্ছে না, তখন তারা উৎপাদন কমায় দিতে পারে, এমনকি তারা ওখান থেকে বেরিয়েও আসতে পারে। তাহলে এখান থেকে ফার্ম অবাধে প্রবেশ বা প্রস্থান করতে পারে। এরপর হচ্ছে বিজ্ঞাপন খরচ। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের কিছু কিছু পণ্য বা বিশেষ করে বেশিরভাগই পণ্য বিজ্ঞাপনের মাধ্যম দিয়ে তারা প্রচার প্রসারের একটা প্রবণতা চালায়। যেহেতু প্রচারের প্রসার আমরা জানি, তো তারা এটাকে প্রচার করার জন্য বা এটাকে প্রসারতা বৃদ্ধির জন্য এটাকে প্রচার করে থাকে। এরপর আছে দাম বৃদ্ধি হলেও চাহিদা শূন্য হয় না। অনেক সময় দেখা যায় যে অনেক দ্রব্যের দাম বৃদ্ধি হয়ে গেলে আমরা সেই দ্রব্যটা ক্রয় করি না। কিন্তু একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের যে উদাহরণগুলো আমরা দেখেছি, পেস্ট বা যে পানীয় যেগুলো আছে, হয়তো কোনোটার দাম একটু বৃদ্ধি হয়ে গেছে, কিন্তু আমরা সেটাকে যে একেবারে সেটা ব্যবহার করি না এমন কিছু না, আমাদের পেস্টটা ব্যবহার করতেই হয়। হয়তো আমরা দেখতে পাই যে এই ব্র্যান্ড না ওই ব্র্যান্ড, এর যে কোনো একটি হয়তো আলাদা করতে পারি, কিন্তু আমরা ব্যবহার বন্ধ করে দিতে পারি না। এর জন্য এর উপরে চাহিদা থাকে, হয়তো একটু কমে যায় কিন্তু শূন্য হয় না। দাম বৃদ্ধি হলো এটার চাহিদা হয়তো সকালবেলায় খুব বেড়ে গেছে, সন্ধ্যাবেলা আবার কমে গেছে। মাছের দাম হয়তো সকালবেলা বেড়ে গেছে, চাহিদা কমে গেছে, চাহিদা কমে গেছে, দাম বেড়ে গেছে, এই ধরনের কিছু না, এটি একটি দীর্ঘকালীন পরিস্থিতি। তো এটি ছিল একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য। অলিগোপলি বাজার। অলিগোপলি বাজার বলতে বোঝায় যে বাজারে কতিপয় বিক্রেতা ও অনেক ক্রেতা সমজাতীয় বা প্রায় সমজাতীয় দ্রব্য ক্রয় বিক্রয় হয়, এবং এই ধরনের বাজার এর বিক্রেতা অন্যান্য বিক্রেতার আচরণ পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত গ্রহণ করে, ওই বাজারটিকে অলিগোপলি বাজার বলে। অলিগোপলি বাজারের সংজ্ঞার ভিতরে এর বৈশিষ্ট্য লুকায়িত রয়েছে। আমরা এখন দেখব অলিগোপলি বাজারের উদাহরণ। অলিগোপলি বাজারের উদাহরণ হচ্ছে, এক কথা আমরা টেলিযোগাযোগ ব্যবস্থাকে বলতে পারি। বিভিন্ন ধরনের টেলিযোগাযোগ যে কোম্পানিগুলো আছে কাজে নিয়োজিত, যেমন গ্রামীণ ফোন, বাংলালিংক, আমরা এখানে উদাহরণ হিসেবে কিছু গ্রামীণ ফোনকে দেখাচ্ছি। এরপর বৈশিষ্ট্যগুলো হচ্ছে, অলিগোপলি বাজারে কতিপয় বিক্রেতা থাকে। 2 নম্বর, দ্রব্যের বাজারে সমজাতীয় অর্থাৎ একই ধরনের বা প্রায় সমজাতীয় বা সামান্য পৃথকীকরণ করা যায়। 3, প্রতিদ্বন্দ্বী ফার্মের আচরণ পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত গ্রহণ করে। 4, এ ধরনের ফার্মসমূহ ক্রেতাদের আকৃষ্ট করার জন্য বিজ্ঞাপনের সাহায্য নিয়ে থাকে। তাহলে আমরা আলোচনা করলাম প্রথম পর্যায় থেকে এই পর্যন্ত বাজার ধারণা, প্রকারভেদ, সময়ের প্রেক্ষিতে, স্থানের প্রেক্ষিতে, এবং আজকে ফাইনালে আলোচনা করলাম প্রতিযোগিতার ভিত্তিতে বাজারের প্রকারভেদ। এই প্রতিযোগিতার ভিত্তিতে বাজারের প্রকারভেদটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি বিভিন্ন সময়ে বিভিন্ন আঙ্গিকে প্রশ্নগুলো আসে। তো যদি কখনো সময় হয় বা সুযোগ হয় যে এই অধ্যায়ে কী ধরনের সৃজনশীল প্রশ্ন আসে, অ্যান্সারগুলো কেমন করলে অ্যাকুরেট মার্কস পাওয়া যায় বা প্রত্যাশিত মার্কসটি পাওয়া যায়, বা কোন কোন জায়গায় একটু দুর্বলতা বেশি থাকে, কোন কোন জায়গায় একটু আমাদের ধরতে অসুবিধা হয় যে এটি একচেটিয়া বাজার না এটি একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার না এটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, এ ধরনের অনেক জায়গায় অনেক সমস্যা থেকে থাকে। হয়তো উদ্দীপকে এমনভাবে উপস্থাপন করা হয় যে আসলে এটি প্রথম দেখাতে মনে হয় যে এটি হয়তো প্রতিযোগিতামূলক বাজার, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আবার সিদ্ধান্তটা শেষের পর্যায়ে এমন চলে আসে যে এটি হচ্ছে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। তো এইখানে একটি জড়তা থেকে যায়।
তো আমরা যদি পরবর্তীতে কোনো সুযোগ হয় তাহলে এই ক্লাসের সৃজনশীল কোনো বিষয় নিয়ে একটি ক্লাস করার, তাহলে তখন এই বিষয় নিয়ে আলোচনা করা হবে। আর তোমরা নিশ্চয়ই অবস্থা স্বাভাবিক হলে তোমাদের সম্মানিত সাবজেক্ট টিচারের কাছ থেকে এই বিষয় সম্পর্কে আরও সুন্দর এবং সুস্পষ্ট ধারণা তোমরা পেতে পারবা। তো বাসার কাজ দিয়ে আজকে ক্লাসটা আমি শেষ করব। বাসার কাজ এরা তোমরা বাসার কাজগুলো একটু বাসায় বসে বসে করবা এই প্রত্যাশা, এবং এখান থেকে মনে হয় সুস্পষ্ট এবং সুন্দর একটি ধারণা পেয়েছো ইনশাল্লাহ। এর মাধ্যম দিয়ে তোমরা এই অধ্যায়টি শেষ করবা। আমরা পরবর্তীতে অন্য কোনো অধ্যায় নিয়ে আলোচনা করব যে সুযোগ হয়। তো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সবার সুস্থ সুন্দর ভবিষ্যতের কামনায় আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।